ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বিপাকে স্কুলগামী ও শ্রমজীবী মানুষ। এখানে বহু জায়গায় পানি জমে গেছে, পানি গাড়ি তোলার জায়গা, গাড়ি বস নষ্ট হয়ে জায়গা, স্টার্টের সমস্যা করে, সিল্ক নষ্ট হয়ে জায়গা। দেশে ফিরলেই কারাগারে যেতে হবে দণ্ডিত তারেক রহমানকে, জানালেন অ্যাটর্নি জেনারেল। জুনের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তির আশা। স্থানীয় সরকারে এক দশকের সবচেয়ে কম ভোট, নির্বাচন ব্যবস্থায় আস্থাহীনতার ফল, রাজনীতির জন্য অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্পেও দুর্নীতির অভিযোগ, কাজ বেশি দেখিয়ে মোটা অর্থ লোপাট, সুষ্ঠু তদন্তের তাগিদ টিআইবির। এবং অপরিকল্পিত নগরায়ন ও নির্বিচারে গাছ কাটায় হারিয়ে যাচ্ছে সবুজ, চরম ঝুঁকিতে নগরবাসী, নীতিমালা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। সাত সকালেই ঝুম বর্ষায় ভিজল রাজধানী ঢাকা। ভোর থেকে শুরু হওয়া মেঘের গর্জন ক্রমেই বাড়তে থাকে। সকাল 7টার পর থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপরই নামে ঝুম বৃষ্টি। রাজধানীর অনেক সড়কে লাইট জ্বালিয়ে চলতে দেখা যায় গাড়িগুলোকে। ঘণ্টাখানেকের বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর অনেক অলিগলি। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। যারা কাজে বের হয়েছেন পানিতে ভিজে গেছেন। মিরপুর, খামারবাড়ি সহ বিভিন্ন এলাকায় দেখা যায় হাঁটু পানি। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ 6 বিভাগে আজ হবে বৃষ্টি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ও দমকা বাতাস সহ বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস মিলেছে। এই বৃষ্টিপাত চলবে সোমবার পর্যন্ত। গাড়ি চালকের সঙ্গে তিনি যেমন কি একই সঙ্গে তিনটা চেষ্টা করে হয়ে গেছে। তিনটা চেষ্টা করে হয়ে গেছে। তিনটা চেষ্টা করে হয়ে গেছে। গাড়ি চালকের সঙ্গে অনেক জায়গায় পানি জমে গেছে, এখানে বহু জায়গায় পানি জমে গেছে, পানি গাড়ি তোলার জায়গা, গাড়ি বস নষ্ট হয়ে জায়গা, স্টার্টের সমস্যা করে, সিল্ক নষ্ট হয়ে জায়গা, অনেক সমস্যা হয়ে যায়। বৃষ্টির মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর বৃষ্টি পরবর্তী পরিস্থিতি জানাতে মুহূর্তে বকশীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি তো বেশ কয়েকটি এলাকায় ঘুরছেন, বৃষ্টিতে ঢাকার কোনো সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা এবং যানজট কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন।
অরিন, আমরা সকাল থেকেই 7টার পর থেকে যখন বৃষ্টি শুরু হয়েছে এরপরে বেশ কয়েকটি সড়ক আমরা ঘুরেছি। রাজধানীর বেশিরভাগ সড়কে আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেমন গ্রিন রোড, মিরপুর, পুরান ঢাকা, আসাদ গেট সহ বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর, বিভিন্ন সড়কে পানি জমেছে। এবং পানি জমার কারণে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখাই যে এখানে প্রায় অনেকক্ষণ যাবৎ ধরেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই রাস্তাটা অনেকটাই ফ্রি থাকে মানুষের যাতায়াতের জন্য। খুব সহজ একটি যে সড়ক সেটি হচ্ছে এই সড়কটি, কিন্তু এই সড়কও কিন্তু এখন যানজট লেগে আছে। আপনি জানেন যে মেয়র হানিফ ফ্লাইওভার যেটি রয়েছে সেখান থেকে নিউ মার্কেট হয়ে যে গাড়িগুলো চলাচল করে, অর্থাৎ শ্যামলী থেকে শুরু করে গাবতলী যে গাড়িগুলো যায়, সেই গাড়িগুলো আসলে এই সড়ক দিয়ে চলাচল করে এবং এই সড়কে দীর্ঘক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে রিক্সা বা ভ্যান থেকে শুরু করে যে বাস চালক কিংবা মোটরসাইকেল আরোহীরা সবাই মিলে আসলে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমরা একটু কথা বলি ভাই, বৃষ্টির কারণে কি যানজটটা বেশি দেখা দিচ্ছে? শনিবার হিসেবে তাদের যানজট থাকে না, কিন্তু আজকে একটু যানজট বেশি থাকে। তিনি যেমন কি একই সঙ্গে আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টি পরবর্তী অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করে তাকে কারাগারে ঢুকতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিন উদ্দিন। বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অভিযোগ প্রমাণিত। হাওয়া ভবন থেকে তার নির্দেশে এই ঘটনার সূত্রপাত হয়, যা সাক্ষীদের জবানবন্দিতে এসেছে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন আরও অন্তত 300 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। উচ্চ আদালতে চলছে এই মামলার আপিল শুনানি। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবীরা। জুন মাসেই এই মামলার হাইকোর্টের বিচার শেষ হবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন জানান, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ। আমাদের খুব বেশি হলো 10 দিন লাগবে, আমরা এত সময় নিব না। আমরা লিখিত জমা দিব যেন আদালতের পক্ষে এবং অপর পক্ষ যারা থাকেন তারা যেন সহজেই আমরা কি বলতে চাই এটা বুঝতে পারেন এবং তাদের যদি রিপ্লাই থাকে তো রিপ্লাই দিবেন। এই জন্য আমরা লিখিত সাবমিশনসটা জমা দিব এবং মুখে বলার সাথে সাথে আমরা লিখিতটা জমা দিব, যার কারণে আমাদের সময়টা অত বেশি লাগবে না। অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলার অন্যতম আসামি, যার বিরুদ্ধে সব অপরাধ প্রমাণিত। তবে পলাতক আসামি হয় আপিলে তার বিষয়টি বিবেচিত হবে না। দেশে ফিরলেই প্রথমে তাকে কারাগারে যেতে হবে, এরপর মুখোমুখি হতে হবে বিচারের। যদি কোনোদিন আসেন, সে তো আপনি আসতে পারবে না, তাকে আসতে হলে তো প্রথম সারেন্ডার করতে হবে, তাকে জেলে ঢুকতে হবে, এমনি তো আর হবে না। অতএব সে আগে জেলে ঢুকলে তারপর যদি সে আসে তখন দেখা যাবে, কিন্তু এর আগে তার কোনো সুযোগই নেই। এবং এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ এটা প্রমাণিত, কারণ তার ওইখানে হাওয়াবনে এগুলো সব হয়েছে, কনস্পিরেসিগুলো হয়েছে, সব ষড়যন্ত্র হাওয়াবনে হয়েছে। ওইখান থেকে উনি আদেশ দিয়েছেন, সেইখান থেকে তারেক রহমান বলছে যে এইটা করেন ওইটা করেন, কার মাধ্যমে কি মানে কারে কারে ইনস্ট্রাকশন দিচ্ছে এগুলো বলছে। তারও ফাঁসি হওয়া হচ্ছিল অন্যদের মতো। হাইকোর্টের রায়ের পর এই মামলার শুনানি হবে আপিল বিভাগে। এরই মধ্যে শেষ হয়ে গেছে 20 বছর। এই মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে লন্ডনে থাকা তারেক রহমান সহ 18 জন পলাতক এবং 11 জন রয়েছে কারাগারে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপে চেয়ারম্যান পদে ভোট পড়েছে গড়ে 36.10%, যা গেল এক দশকে স্থানীয় সরকারের এ নির্বাচনে ভোটের হারের দিক থেকে সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থায় মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। এর থেকে বেরিয়ে আসতে হলে রাজনীতিবিদদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মত তাদের। কাজী শাহেদের প্রতিবেদন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে 25% কম ভোট পড়েছে 13 উপজেলায়, 60% উপরে ভোট পড়েছে 8 উপজেলায়। ব্যালটে ভোটের হার যেখানে 37.22%, সেখানে ইভিএম এ ভোট পড়েছে 31.31%। 2019 সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে 41% বেশি ভোট পড়েছিল। 2014 সালে চতুর্থ উপজেলা ভোটে 61% এবং তৃতীয় উপজেলা ভোটে 2009 সালে 67.69% ভোট পড়ে। এ হিসেবে গত এক দশকের মধ্যে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হার এবারই সবচেয়ে কম। 2009-এর যে উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছিল সেটি কিন্তু সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন ছিল। সেটি কিন্তু এখন ডে বাই ডে যদি 14, 19 বা এই বর্তমানে 24-এ দেখে, সেটা কিন্তু সরকারের হিসাব অনুযায়ী কিন্তু এটা 40-এ গিয়ে দাঁড়াচ্ছে। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, তারপরে সেকেন্ড রাউন্ড ইত্তকার ব্যবস্থা করা যায়, ন্যূনতম একটা থ্রেশহোল্ড স্ট্যাবলিশ করা যায় যে ধরুন 50% ভোট ন্যূনতম পেতে হবে, তা না হলে সেকেন্ড রাউন্ড হবে। এরকমের নতুনতর পদ্ধতি আবিষ্কার না করলে বা প্রবর্তন না করলে আমাদের এখানটায় এই আগ্রহের ভাটা পড়বে, এটাই স্বাভাবিক। 139 উপজেলার মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে 15 উপজেলায়। তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি 63 উপজেলায়। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হয় আগ্রহ হারিয়েছেন ভোটাররা। একটা বিরোধী দল তারা নির্বাচনে অফিসিয়ালি বয়কট করছে, সেটার জন্য মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা বলেন, তাদের একটা সমর্থক গোষ্ঠী তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না। এত বিশাল বড় একটা ভোট যোগ্য হচ্ছে এই জন্য যে ব্যাপক ক্যাম্পেইন, ভোটারদের টানার জন্য, উপস্থিতির জন্য কোনো বিশেষ পদক্ষেপ এটা লক্ষণীয় নাই। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন বিমুখতা তৈরি হয়েছে। ব্যাখ্যা করলেন তার কারণও। যারা নির্বাচন কমিশন সহ যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত, আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, স্থানীয় প্রভাবশালী মহল, তারা সকলেই নির্বাচন প্রক্রিয়াটাকে এমনভাবে জিম্মি করে রাখেন এবং এমন একটা অবস্থা তৈরি করেছেন, ভোটার মনে করেন আমার তো ভোটের কোনো মূল্য নাই। এর থেকে বেরিয়ে আসতে চাইলে রাজনীতিবিদদের এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন টিআইবি প্রধান। আমরা মনে করি যে আসলে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে আয়নার সামনে দাঁড়াতে হবে, তাদের নিজেদেরকে ভাবতে হবে কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে উপস্থিতি কম হওয়া, ভোটের প্রতি মানুষের নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ, এ ধারা থেকে বের হতে ভোটের পরিবেশ ফিরিয়ে আনার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শহর থেকে হারিয়ে যাচ্ছে সবুজ, এতে চরম ঝুঁকিতে পড়ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়ন এবং গাছ কাটার মহোৎসবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যতটুকু সবুজ আছে তাকে যত্ন নেয়ার এবং নীতিমালা প্রণয়ন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সহকর্মী অঞ্জন বর্মন এবং কামরুজ্জামানের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এমন লিখন দেয়ালে দেয়ালে শোভা পেলেও রাজধানীর ঢাকার বাস্তবতা একেবারেই ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রিয় শহর ঢাকা। যান্ত্রিক জীবনের মায়াজালে পুরো শহরকে গিলে খাচ্ছে কংক্রিটের দেয়াল। এক সময়ে সবুজে ঘেরা এই ঢাকা ক্রমশই হয়ে উঠছে ধূসর। একের পর এক কেটে ফেলা হচ্ছে গাছ, গড়ে উঠছে কেবলই দালান কোঠা। যেটুকু সবুজ অবশিষ্ট আছে তাও অযত্ন আর অবহেলায় মলিন হয়ে যাচ্ছে। বিশুদ্ধ বাতাস আর বুক ভরে নিঃশ্বাস নেওয়াটাই যে কঠিন হয়ে পড়ছে দিন দিন। সড়ক দ্বীপ বা সড়ক আইল্যান্ড, রোড আইল্যান্ড যেটা, এটা আসলে পর্যাপ্ত গাছও নেই এবং গাছ থাকলেও সেগুলো মুমূর্ষু অবস্থায় আছে। আগে অনেকগুলো গাছ ছিল, বড় বড় গাছ ছিল, তো ওটা এই এলিভেটর এক্সপ্রেসওয়ের জন্য অনেকটা ওই গাছ কেটে ফেলাতে সেখানে প্রায় মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে। যদি কেউ গাছ কাটে তাহলে সরকারের পারমিশন নেওয়া লাগে, কিন্তু বাংলাদেশে এরকম কোনো পরিকল্পনা বা এরকম করা হচ্ছে বলে আমার মনে হয় না। পরিবেশবিদরা বলছেন একটি দেশের ভৌগোলিক পরিবেশের জন্য বনভূমি থাকা প্রয়োজন অন্তত 25 ভাগ। বাংলাদেশে আছে মাত্র 16 ভাগ, তার মধ্যে আবার ঢাকায় মাত্র 7 ভাগ। 1989 সাল থেকে 2023 সাল পর্যন্ত 34 বছরে ঢাকায় সবুজ কমেছে প্রায় 56 থেকে 57 ভাগ। এবছরে টানা দাবদাহের পর ফের আলোচনায় আসে সবুজায়নের গুরুত্ব। ঢাকার সব সবুজ আর নীল সরে গিয়ে ঢাকা ধূসর হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ যদি বলে সেটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ফলে অবকাঠামো উন্নয়নের যে সুবিধাটা
আমরা নিতে পারতাম, যে আত্মতুষ্টিটা আমরা নিতে পারতাম, সেটা আমরা নিতে পারছি না পরিবেশগত অবক্ষয়ের কারণে। নগর পরিকল্পনাবিদরা বলছেন শহর জুড়ে সবুজায়নের পরিকল্পনা অনেকটা কাগজে কলমে রয়ে গেছে, নেই কোনো নীতিমালাও। সরকারিভাবে সকলের অন্তর্ভুক্তিতার একটি নগর দর্শন প্রয়োজন, সবুজায়ন নীতিমালা প্রয়োজন, জবাবদিহিতাহীন, পরিকল্পনাহীন এবং একই সঙ্গে সমবেদনাহীন এই যাত্রা আমাদেরকে অবশ্যই আত্মঘাতী একটি পরিণতির দিকে নিয়ে যাবে। নগরায়নের সরকারি পরিকল্পনায় সবুজের সঠিক অন্তর্ভুক্তি না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন এই নগর পরিকল্পনাবিদ। আধুনিক সভ্যতা উন্নয়ন মানব জীবনে অগ্রগতি এনেছে ঠিকই, কিন্তু অপরিকল্পিত নির্দয় উন্নয়নের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতি। ইট পাথরের এই নগরীতে বুক ভরে নিঃশ্বাসটুকু নেয়ার যেন কোনো সুযোগ নেই। তাই তো স্বস্তিতে বেঁচে থাকার প্রচণ্ড তাগিদে বারবার মনে হয় দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। লুটপাট থেকে রক্ষা পায়নি জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্প। 29টি কিল্লার কাজ বেশি দেখিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। 2400 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি মাত্র 28%। অতিরিক্ত রড, মাটি ভরাট দেখিয়ে নেওয়া হয়েছে টাকা। সময়ক্ষেপণ করে বাড়িয়ে নেওয়া হয়েছে প্রকল্প বরাদ্দ। অডিটে উঠে এসেছে এমন অনিয়মের নানা চিত্র। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদন। ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষায় স্বাধীনতার পর মাটির উঁচু কিল্লা নির্মাণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে ঘূর্ণিঝড় প্রবণ 42টি জেলায় 450 কিল্লা আধুনিকায়ন করে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী প্রকল্পে ব্যয় ধরা হয় 957 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি 72 ভাগ কাজ। ব্যয় বেড়েছে 2400 কোটি টাকা। সম্প্রতি প্রকল্পের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে অডিট বিভাগ, যেখানে উঠে আসে হরিলুটের নানা অনিয়মের চিত্র। অডিট রিপোর্টে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ ছাদ নির্মাণ, রডের পরিমাণ বেশি দেখানো, সোলার প্যানেলের কাজ না করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ মিলেছে। অভিযোগের বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়ে বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। দেশ টিভির ক্যামেরা দেখে এড়িয়ে যান প্রকল্পের দুর্নীতির মূল অভিযুক্ত সহকারী প্রকৌশলী মুবিনুর রহমান। তবে গোপন ক্যামেরায় দুর্নীতির অভিযোগ গায়ে না মেখে উল্টো অডিট অফিসারকে দোষারোপ করলেন মুবিন। অডিট যেটা করছে 200% হলো ভুয়া, মিথ্যা এবং বানোয়াট। হ্যাঁ, বরিশাল বিভাগে যে কাজ হয়েছে কি হয় নাই, কি করতে না করছে, আমাদের কাজ অবশ্যই শতভাগ ওকে আছে, কিন্তু না হইলে কি আমার কোনো দায় আছে? কারণ আমার তো দায়িত্বপূর্ণ না। অডিট বিভাগের রিপোর্ট আমলে নিতে নারাজ খোদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। অডিট আপত্তি মানেই কাউকে দোষী করা যাবে না। তিনি জবাবের প্রেক্ষিতে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে এটা হয়ে গেল, যদি নিষ্পত্তি না হয় তাহলে দায় দায়িত্ব নিরূপণের বিষয় আছে। যদি কেউ দায় দায়িত্ব কারো উপরে নির্ধারণ করা হয়, সরকারের সুনির্দিষ্ট বিধির আলোকে সেটা ব্যবস্থা নেওয়া হয়। মুজিব কিল্লা আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ টিআইবির। দুর্নীতিতে জড়িত আমলা ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি টিআইবির নির্বাহী পরিচালকের। যেহেতু মুজিব কিল্লা এর মধ্যে একটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের একটা আবেগও আছে, এরকম একটা ইতিবাচক প্রকল্পকে কেন্দ্র করে এই যে বিশাল দীর্ঘসূত্রিতা, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হয়, কিন্তু এ ধরনের বিশাল দীর্ঘসূত্রিতা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটা খতিয়ে দেখতে হবে। এখন আমি মনে করি যে নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে নিরপেক্ষ নিরীক্ষা করা দরকার এই বিষয়টিকে বিবেচনা করার জন্য যে আসলে কি ঘটছে সেখানে। 2025 সালের মধ্যে মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা, তবে নির্ধারিত সময়ে আদৌ কাজ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। দিনাজপুরে 2.25 কোটি টাকা চাল আত্মসাৎ করে লাপাত্তা খাদ্য কর্মকর্তা আনোয়ারা, নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, বাজারের অস্থিরতার কারণ কি এবং মাছ মাংস সহ অন্যান্য পণ্যের সরবরাহ দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ অরিন।
আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে আমাদের একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এই জেলায় যত কুরবানির ঈদ যত গনিয়ে আসছে ততই প্রবাসীরা আসতে শুরু করেছেন। এই সুবাদে মৌলভীবাজারে শুরু হয়ে গেছে যে মশলার বাজার, সেটা ঊর্ধ্বগতি। এবং আজকে আপনাকে জানাতে চাই যে আমাদের এই জেলায় মশলার বাজারের যে লাগামহীনতা সেটা গত 2 মাস যাবত থেকেই সেটা শুরু হয়ে গেছে। অর্থাৎ রোজার ঈদের পর থেকেই এই যে মশলার বাজার সেটা ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে। এখানে যাতে ব্যবসায়ীরা কোনো অবস্থায় বলতে পারে না ঈদ আসলেই যে বিভিন্ন বাজারের দাম বেড়ে পণ্যের দাম বেড়ে যায়, সেটা না বলার কারণে 1.5 মাস আগ থেকেই আপনার এই মশলার বাজারের দাম অনেকটা বাড়িয়ে দিয়েছেন। আপনাকে জানাতে চাই যে জিরা ছিল 650 টাকা, সেই জিরা হয়ে গেছে এখন প্রায় 700 থেকে 800 টাকা। এবং এলাচি যেটা ছিল আগে 2200 টাকা কেজি, সেটা আজকে 3000 থেকে 3200 টাকা ধরে বিক্রি হচ্ছে। মরিচ 480 টাকা থেকে 550 টাকা পর্যন্ত ধরে বিক্রি হচ্ছে। আদা 190 টাকা থেকে 220 টাকা ধরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 55 টাকা থেকে 60 টাকা ধরে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের যে দাম সেটাও আজকে অনেকটা ঊর্ধ্বগতি, 45 টাকা থেকে 46 টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছে। এবং সেই সাথে যে এই জেলা হচ্ছে মাছের অনেকটা ভান্ডার, কিন্তু এই মাছের ভান্ডার জেলায়ও অনেকটা মাছের ঊর্ধ্বগতি। কোনো অবস্থাতেই 300 টাকার নিচে কোনো প্রকারের মাছের কেজি পাওয়া যাচ্ছে না। আজকে কথা বলেছিলাম বিভিন্ন ব্যবসায়ীরা, তারা বলছেন যে এটা যে সিন্ডিকেটের কারণে এই বাজার পরিস্থিতিটা ঊর্ধ্বগতি। এখানে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন থেকে বলেছেন যে তারা এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। এই ছিল মৌলভীবাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। ঝিনাইদহে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, প্রচার প্রচারণার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন, সারা দেশের ন্যায় ঝিনাইদহ আসলে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রস্তুতি চলছে, দ্বিতীয় ধাপের নির্বাচনের ঝিনাইদহ 21 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পাশাপাশি ঝিনাইদহ আসলে একটু বাড়তি চাপ সামলাতে হচ্ছে উপজেলা সংশ্লিষ্ট যে কর্মকর্তাগুলো আছেন তার, কারণ ঝিনাইদহে শৈলকুপা 1 আসনটিতে যিনি এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, অসুস্থতা জনিত কারণে উনি 16ই মার্চ মারা যান। পরবর্তীতে আসনটি নির্বাচন কমিশন থেকে শূন্য ঘোষণা করা হয়। সেই আসনেই আগামী 5ই জুন আবার নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই সংশ্লিষ্টতা আসলে গতকালকে 5ই জুন ঝিনাইদহ শৈলকুপা আসনটিতে পুরো তফসিলের নিয়ম অনুযায়ী, তারিখ অনুযায়ী গতকালকে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল 10 তারিখে। শেষ সময়ের ভিতরে আসলে এখন পর্যন্ত যতটুকু জেনেছি 4 জন প্রার্থী, একজন নৌকার দলীয় প্রতীক প্রার্থী সহ 4 জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজ 11 তারিখ সেই মনোনয়নপত্র বাছাইয়ের আসলে শেষ দিন। এই কারণে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে ঝিনাইদহে, এর পাশাপাশি আসলে 5ই জুন যে একটি আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেই কারণে আসলে নির্বাচন কর্মকর্তা বা সংশ্লিষ্টদের বাড়তি চাপ আসলে পোহাতে হচ্ছে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি উপনির্বাচনের। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। সংবাদ সকালে আরো থাকছে। রাফাতে ইসরায়েলি বর্বরতা চলছে, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস, বিপক্ষে যুক্তরাষ্ট্র সহ 9 দেশ। দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি খাদ্য গুদামের 2.25 কোটি টাকার চাল আত্মসাৎ করে লাপাত্তা জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আনোয়ারা বেগম ও আরও 2 জন। জেলা খাদ্য অফিসের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের সহ বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে খাদ্য বিভাগ। সহকর্মী কুরবান আলীর তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 15 এপ্রিল ডুগডুগি এলএসডি গুদামে পাক্ষিক পরিদর্শনে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল। এ সময় তিনি খাদ্য গুদামের ভেতরে চালের বস্তা এলোমেলো দেখতে পান। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমকে চালের হিসাব দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও 5 এপ্রিল গুদামের চাবি নিয়ে তিনি চলে যান। এরপর থেকে পলাতক এই কর্মকর্তা।
ঘটনা তদন্তে গত 28 এপ্রিল জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 2 মে গুদামের তালা ভেঙে তদন্ত শুরু করেন তারা। এ সময় কমিটি চাল আত্মসাতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম ও কুলি সর্দার শাহিনুল আলমের সম্পৃক্ততার প্রমাণ পান। এবং গত 31 তারিখে গুদাম ঠিক ছিল, তার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন এবং আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা ডুগডুগিকে লিখিতভাবে অফিসে আসার জন্য বলি। সরকারি গুদামের চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কৃষক নেতা ও মিল মালিকরা। এই যারা এর সঙ্গে লোপাটের সঙ্গে জড়িত তাদের আইনে আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং সেইটা দেখে কোনো ওসিএলএসডি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশে যারা আছে কেউ যেন সাহস না পায়। এরকম আমরা 3 থেকে 4 টাকা প্রতি বছরে চাল লস করে আমরা সরকারি ঘরে চাল দিতে যে লস হচ্ছে, বুঝলেন। লসের একমাত্র কারণ ধানের বাজার দিয়েছে 32 টাকা কেজি, চালের বাজার দিয়েছে 45 টাকা। অলরেডি 3-4 টাকা আমাদের লস হচ্ছে, আমরা লস করেও চাল দিচ্ছি। কিন্তু চাল মজুতের পর সরকারের ঘর থেকে যখন লুটপাট হয়ে যাচ্ছে, আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। কমিটি প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা এই আত্মসাতের জন্য প্রধানত দায়ী, তার সাথে সহযোগী হিসেবে নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম এবং গুদামের যে লেবার সর্দার আছে শাহিনুল আলম, তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তো ভারপ্রাপ্ত কর্মকর্তা তো এই প্রেক্ষিতে থানায় গোড়াঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি পুলিশ বিভাগের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে গিয়েছে, আর আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি আমাদের খাদ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করেছি। 5 বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ারা বেগম, আর 2 মাসের মধ্যে তার অবসরে যাওয়ার কথা ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা ও মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রণ মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 2:05 দিকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান প্রবীণ এই রাজনীতিক ও লেখক। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা হায়দার আকবর খান রণ একাধিক বইয়ের লেখক ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় মরদেহ সোমবার পর্যন্ত হাসপাতালের মর্গে রাখা হবে। স্বজনরা দেশে ফিরলে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে তার মরদেহ। এরপর বাবা মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে দাফন করা হবে রণকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে গাজায় চালানো হামলায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে থাকতে পারে ইসরায়েল, এমনটাই মনে করছে খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এ বিষয়ে বাইডেন প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। এদিকে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও সতর্কতা উপেক্ষা করে রাফায় পূর্বাঞ্চল ঘিরে রেখেছে ইসরায়েলের শত শত ট্যাঙ্ক। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। গাজা ভূখণ্ডের লাইফলাইন বলা হয় রাফা শহরকে। মিশর ঘেঁষে এই শহরে কয়েকদিন ধরে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের নামে চালানো বিমান হামলায় লক্ষ্যবস্তু হচ্ছে আবাসিক বাড়িঘর। এতে প্রাণ যাচ্ছে বেসামরিক নারী ও শিশুর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশের নিষেধকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলের শত শত সাঁজোয়ার যান। কিছু অংশে ট্যাঙ্ক ও সেনা প্রবেশ করলেও আনুষ্ঠানিকভাবে স্থল অভিযানের ঘোষণা আসেনি নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে। তবে শনিবার আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসেছে রাফায় অভিযান শুরু হয়েছে এবং হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে ইসরায়েলি সেনাদের। হামলায় শহরটিতে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি ফিলিস্তিনের জীবন চরম ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করে আসছেন বাইডেন। গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলা হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। ভূখণ্ডটিতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে প্রথম থেকেই অভিযোগ রয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত গোলাবারুদ ব্যবহার গাজা আক্রমণে ইসরায়েল কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে থাকতে পারে। দেশটি মনে করে ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে ব্যবহার করছে তা ধরে নেওয়া যুক্তিসঙ্গত।
শুক্রবার কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র দপ্তর। এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করতে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। ভোটদানে বিরত থাকে 25টি দেশ। এই ভোটে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আফগানিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 60 জনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ। দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের 5টি জেলায় ভারী বৃষ্টিপাতের পর এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। বহু ক্ষয়ক্ষতিও হয়েছে। শনিবার তালেবানের বরাতে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা বিবিসি। এছাড়া অঞ্চলটিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এই অবস্থায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে কয়েক সপ্তাহ ধরে এই দেশটিতে অস্বাভাবিক হারে বৃষ্টি হচ্ছে। এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটিতে বন্যায় প্রাণ হারিয়েছেন 100-র বেশি মানুষ।